ওয়েলকাম ব্যাক টু কথাস ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং অ্যামেজিং। আমরা অনেকেই রয়েছি যারা বুঝতে পারি না আমি কি এইচএসসি এক্সামের পরে দেশে কোথাও ভর্তি হব নাকি বিদেশে গিয়ে আমি আমার হায়ার এডুকেশনটা কমপ্লিট করব। তখন যে জিনিসটা হয় যে আমরা অ্যাডমিশন টেস্টে ভর্তি হয়ে যাই, পাশাপাশি অনেকে আইএলটিএস প্রিপারেশনও নিতে থাকি। আবার অনেকে দেখা যায় যে শুধু অ্যাডমিশন টেস্টেই ফোকাস করি এবং চিন্তা করি যে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলে আমি ক্লাস করব, আর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারলে প্রাইভেটে ভর্তি হয়ে যাব, পাশাপাশি আইএলটিএস প্রিপারেশন নিব। সো এটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট থাকে সবার জন্য যারা অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করেছো বা দেখা গিয়েছে যে ফার্স্ট টাইম হয়নি, সেকেন্ড টাইম পার্টিসিপেট করার জন্য প্রিপারেশন নিচ্ছ। তারাই আসলে ভালো বুঝতে পারবে যে কতটা বেশি ডিপ্রেসিং এই সিচুয়েশনটা থাকে। আমি আমার জার্নিটা একটু শেয়ার করি। সো আমার যখন এইচএসসি এক্সামটা শেষ হয়, আমি টার্গেট রেখেছিলাম যে আমি জিপিএ 5 পাবো, বাট কোনো কারণবশত আমার লাকটা হয়তো বা ভালো ছিল না এবং আমি জিপিএ 5 পাইনি। এবং আমি সেই দিন এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমি কেন জিপিএ 5 পাইনি, কারণ ওটা আমার ড্রিম ছিল। আর আমি ছোটবেলা থেকেই আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট ছিলাম আমি আমার ক্লাসের, এবং আমার এই এসএসসিতে গোল্ডেন পেয়েছিলাম। আর এইচএসসিতেও আমার টার্গেট ছিল যে আমি অনেক ভালো রেজাল্ট করব, বাট হয়নি। রেজাল্টটা খারাপ হওয়ার পরে আমি হুটহাট একটা ডিসিশন নিয়ে ফেলি যে আমি বাইরে চলে যাব। কিন্তু আমি যেটা করেছিলাম, আমি যখন বুঝতে পেরেছি যে আমি দেশে পড়াশোনা কন্টিনিউ করব না, তখন আমি আর কোনো অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হইনি। আমি চিন্তা করেছি যে আমি অ্যাডমিশন কোচিংয়ে যে টাকাটা খরচ করব, সেই টাকাটা কেননা আমি আইএলটিএসের একটা কোচিংয়ে ভর্তি হয়ে খরচ করি, যেহেতু আমার আলটিমেট গোল বিদেশে যাওয়া। সো অনেকেই যেটা করে থাকেন যে অ্যাডমিশন টেস্টে ভর্তি হন, কেউ হয়তো বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ট্রাই করেন, কেউ হয়তো বা মেডিকেলের জন্য ট্রাই করেন, আবার অনেকে দেখা যায় যে মেডিকেল প্লাস ইউনিভার্সিটির ভর্তি কোচিং একসাথে করেন, আবার অনেকে বুয়েটের জন্য প্রিপারেশন নেন, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির জন্য ভর্তি কোচিংয়ে ভর্তি হয়ে যান, আবার অনেকে আইএলটিএসের জন্য প্রিপারেশন নেন। সো আমার কাছে যেটা মনে হয় যে এতগুলার দিকে যদি আপনি একসাথে দৌড়ানো শুরু করেন, আলটিমেটলি আপনি একটা যে ফাইনাল গোল কোনটা সেটাই বুঝতে পারবেন না এবং অনেক বেশি কনফিউজড হয়ে যাবেন। এখন অনেকে ভাবতে পারেন যে এইচএসসি এক্সামে আপনি ভালো প্রিপারেশন নেননি, এই জন্য এক্সাম খারাপ হয়েছে, এটাতে তো দেশের কোনো দোষ নাই, তাহলে আপনি কেন চিন্তা করলেন যে দেশে পড়াশোনা কন্টিনিউই করবেন না? অবভিয়াসলি এটাতে দেশের কোনো দোষ নাই, বাট আমার জাস্ট নিজের অনেক বেশি কষ্ট লেগেছিল, কারণ আমার এইচএসসি এক্সামে আমি ইংলিশে অনেক বেশি খারাপ করেছিলাম, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। এবং আমি আইসিটি, তারপরে ফিজিক্স, এগুলাতেও আমার খুবই খারাপ রেজাল্ট এসেছিল। খুবই খারাপ বলতে আমার A+ আসেনি, সো ওটাকে আর কি এমন না যে আমি ফেল করেছিলাম বা বি পেয়েছিলাম, A- পেয়েছিলাম, এরকম কিছু না, জাস্ট আমি A+ পাইনি। বাট আমার খাতা একদম হুবাহু কপি করে আমার পেছনের জন A+ পেয়ে গিয়েছে, এবং আমি আমার খাতায় যা লিখেছি আমার পেছনের জন 99% সেম জিনিস লিখে A+ পেয়ে গিয়েছে। সো এই জন্য আমার বেশি খারাপ লেগেছিল যে আমার খাতা দেখে আরেকজন কেন A+ পেয়ে গিয়েছে এবং আমি কেন A+ পাইনি, এটাই আমার ক্ষোভ ছিল। সো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, সো আপনি যদি প্ল্যান করে থাকেন যে আপনার টার্গেট আপনি বাইরে পড়তে যাবেন, আমি বলবো যে প্রথম থেকেই একটা মাইন্ডসেট করেন যে আপনি আইএলটিএসের উপরে বেশি ফোকাস করবেন এবং আইএলটিএসে একটা ভালো রেজাল্ট করবেন, এবং সাথে সাথে আপনি দেশের বাইরে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটুখানি রিসার্চ করেন। ফর এক্সাম্পল, আপনি যদি কানাডা আসতে চান তাহলে গুগলে সার্চ করেন যে টপ 5 ইউনিভার্সিটিজ অথবা টপ 5 কলেজেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ক্যানাডা। তারপরে ওদের কোন কোর্সে টিউশন ফি কত সেটা একটু নোট ডাউন করেন। তারপরে ওদের অ্যাডমিশন ডেডলাইনটা কখন সেটা নোট ডাউন করেন। তারপরে তাদের একাডেমিক রিকোয়ারমেন্টটা কি, অথবা আপনি যে কোর্সে ভর্তি হতে যাচ্ছেন সেটার জন্য আপনার আইএলটিএসে কত স্কোর লাগবে, বা আপনি যদি টোফেল দেন সেটাতে কত স্কোর লাগবে, এগুলো সব কিছু নোট ডাউন করেন। তারপরে আপনি যদি ক্যানাডা না আসতে চান, অন্য কোনো কান্ট্রিতে যেতে চান, তাদের কোনো স্কলারশিপ অপরচুনিটি রয়েছে কিনা সেটা নিয়ে একটুখানি রিসার্চ করেন, বা তাদের যদি স্কলারশিপ অপরচুনিটি থেকে থাকে সেটার জন্য আপনি এলিজিবল কিনা সেটা একটু রিসার্চ করেন এবং নোট ডাউন করেন। সো এভাবে নিজেকে একটুখানি সময় দেন এবং মাইন্ডসেটটা ঠিক রাখেন যে আপনি বাইরে পড়তে যাবেন। এসে যেটা হবে যে আপনি হয়তোবা কোনো সেক্টরে খুব ভালো কিছু করতে পারবেন না। আমি বলছি না যে ভালো করে না কেউ, অবশ্যই করে। আমাদের দেশে অনেক অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টস রয়েছে যারা একসাথে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, আবার কোনো একটা
ভালো কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও চান্স পেয়ে যায়। আবার অনেক আইএলটিএস এর জন্য যদি আপনি কোনো কোচিং করতে চান সেটা করতে পারেন। কোন কোচিংটা করলে আপনার ভালো হয় বা কোন কোচিংটা করতে পারলে ভালো হয় সেটা থেকে বড় কথা হচ্ছে আপনার বাসার আশেপাশে যদি ভালো কোনো কোচিং সেন্টার থেকে থাকে সেটাতে ভর্তি হয়ে যান। কারণ আইএলটিএস এর প্রিপারেশন অনেকটাই আসলে নিজের উপরে ডিপেন্ড করে যে আপনি নিজে বাসায় কতটা প্র্যাকটিস করছেন বা আপনাকে কোচিংয়ে যেটা শিখাচ্ছে সেটা আপনি বাসায় এসে প্র্যাকটিস করছেন কিনা, বা আপনি মক টেস্টে পার্টিসিপেট করছেন কিনা, বা আপনি ভুল থেকে শিখছেন কিনা, এটার উপরে অনেকটা ডিপেন্ড করে। সো এই ছিল যারা বাইরে আসার জন্য একদম ফোকাসড তাদের জন্য কিছু অ্যাডভাইস। এখন যারা ভাবছেন যে আমি দেশে ভর্তি হব এবং দেশে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিব, তারা এক্সাম শেষে অ্যাডমিশন টেস্টের জন্য যা যা করতে হয় সেটা করে ফেলেন। আমি নিজে যেহেতু বাংলাদেশে কোনো অ্যাডমিশন কোচিং করিনি, সো সেটার এক্সপিরিয়েন্সটা কীরকম হয় আমি বলতে পারবো না, সরি অ্যাবাউট দ্যাট। বাট আপনারা যেসব জায়গাতে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছেন সেখানে অ্যাডমিশন টেস্টটা দেন। যদি ভালো কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে হয়ে যায়, বা পাবলিক না হোক ভালো কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও হয়ে যায়, তাহলে সেখানে যদি আপনি ভর্তি হতে চান এবং আপনি ব্যাচেলারটা দেশে কমপ্লিট করে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য স্কলারশিপ নিয়ে বাইরে আসতে চান, সেটা খুবই ভালো একটা প্ল্যান, সেটা করতে পারেন আপনি। আর আপনি যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি দেশের সব জায়গাতে অ্যাডমিশন টেস্ট দিলাম, তারপরে যদি কোথাও হয়ে যায় তো হলো, আর নইলে তো আমার সেকেন্ড অপশন আছে আমি বিদেশে চলে যাব, সেটা যদি আপনার প্ল্যান হয় আমি আপনাকে বলবো তাহলে ফার্স্টে আপনি আপনার অ্যাডমিশন টেস্টের উপরে ফোকাস করেন। আপনি অ্যাডমিশন টেস্ট এবং আইএলটিএস এর কোচিং দুইটা একসাথে করতে যাবেন না। তাতে যেটা হবে যে অনেকটা হবে যে আপনি দুইটা নৌকায় একসাথে পা দিয়ে আর কি আগাচ্ছেন। সো আলটিমেটলি আপনি কোনো দিকেই যেতে পারবেন না, আপনি না ডানে যেতে পারবেন না বামে যেতে পারবেন, আলটিমেটলি আপনাকে ফেইলই হবে আপনার রেজাল্টটা। সো আপনি জাস্ট একটাতে ফোকাস করেন। আপনি যদি দেখেন যে আপনার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া শেষ হয়ে গিয়েছে এবং ইউ আর অল সেট যে আপনি অ্যাডমিশন টেস্টে গেলেই একটা ভালো রেজাল্ট করে ফেলবেন, তাহলে যদি আপনার টাইম থেকে থাকে আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেন। বাট কখনো এই ভুলটা করবেন না যে আপনি সব কিছু একসাথে ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু এন্ড রেজাল্টটা আপনার কখনোই ভালো হবে না। আপনার টার্গেট পাবলিক ইউনিভার্সিটি, কারণ আপনি প্রাইভেটে এত টাকা খরচ করে পড়তে আসতে পারবেন না, এবং কোনো কারণে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলেন না, তখন আপনার মাথায় একটা টেনশন আসবে যে এখন কি আমি টাকা খরচ করে প্রাইভেটে পড়বো নাকি আমি দেশের বাইরে চলে যাব। তাহলে আমি বলবো যে আপনি যদি দেশের বাইরে আসার স্কোপ থাকে আপনি অবশ্যই চলে আসেন। বাট আপনি যদি মনে করেন যে আমি এমন কোনো একটা দেশে যাব যেখানে গিয়ে আমি আমার নিজের ফুল টিউশন ফি নিজেই পার্ট টাইম জব করে বা ফুল টাইম জব করে কভার করতে পারবো, পাশাপাশি আমি কিছু সেভিংস করতে পারবো, তাহলে আমি বলবো যে এখনকার যে সিনারিও ক্যানাডা আপনার জন্য বেস্ট অপশন হবে না। কারণ আগে একটা সময় ছিল যখন ক্যানাডাতে স্টুডেন্টরা এসে নিজেদের পড়াশোনার খরচ চালিয়েছে, পাশাপাশি হচ্ছে সেভিংস করেছে এবং খুব ইজিলি এখানে সেটেল ডাউন হতে পেরেছে। কিন্তু এখন বর্তমানের সিচুয়েশনটা একটুখানি ডিফারেন্ট। আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন যে অনেক স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে অনেকে ওয়ার্ক পারমিট পাচ্ছে না, তারপরে হচ্ছে কোনো প্রকার স্কলারশিপ দেওয়া হচ্ছে না, স্পেশালি যারা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য আসতে চাচ্ছে তাদের জন্য অপরচুনিটিস খুবই কম। সো এগুলা আমাদের কাছে যতই হচ্ছে ভুয়া নিউজ মনে হোক না কেন, এগুলা কিন্তু সত্যি। এখনকার বর্তমান সিচুয়েশনে আপনার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো না থাকে, আমি আপনাকে সাজেস্ট করব না যে ইন্টার এক্সাম দিয়েই আপনি ক্যানাডা চলে আসেন। তাহলে যেটা হবে আপনি অনেক বড় ড্রিম নিয়ে কোনো প্রকার ব্যাকআপ টাকা পয়সা না নিয়ে ক্যানাডাতে চলে আসবেন এবং এখানে এসে কিন্তু আপনাকে সাফার করতে হবে। দেখা যাবে যে আপনি হয়তো বা একটা ভালো জব পাচ্ছেন না আসার পরে, যেটা দিয়ে আপনি নিজের টিউশন ফিটা কভার করতে পারবেন। পাশাপাশি এখানে এখন জব ক্রাইসিসটা এত বেশি যে যারা ফুল টাইম জব খুঁজছে তারাই জব পাচ্ছে না। সো সেক্ষেত্রে আপনি কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়া ক্যানাডাতে চলে আসার পরে আসার 2-3 দিন পরেই বা 1 মাস পরেই পার্ট টাইম জব পেয়ে যাবেন, এটার সিওরিটি আসলে কেউই দিতে পারছে না। সো অন্য যে দেশগুলো রয়েছে যারা ব্যাচেলারের জন্য বা আন্ডারগ্র্যাডের জন্য স্কলারশিপ প্রোভাইড করে, সেই দেশগুলোতে আপনি ট্রাই করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য আপনি ভালো অ্যামাউন্টের স্কলারশিপ নিয়ে তারপরে হচ্ছে ক্যানাডা বা ইউএস এসব দেশে মুভ হতে চান, আপনি সেই অপশনটাও হাতে রাখতে পারেন। ফর এক্সাম্পল আপনি ব্যাচেলার করেছেন হচ্ছে বায়োলজির উপরে,
বা ম্যাথমেটিক্সের উপর আপনি ব্যাচেলার করেছেন এবং আপনি বাইরে মাস্টার্স করতে চান কমপ্লিটলি অপোজিট একটা সাবজেক্টের উপরে, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে একটুখানি ডিফিকাল্টি ফেস করতে হবে আপনাকে। সো আপনার আসলে যে জিনিসটা নিয়ে আপনি হায়ার এডুকেশনের জন্য আগাতে চান সেই রিলেটেড একটা কোর্স নিয়ে আপনি ব্যাচেলার করেন। আমি কাউকে আসলে ডিমোটিভেট করার ট্রাই করছি না যে আপনি ইন্টারের পরে ক্যানাডাতে আসবেন না, বাট আমার মেইন মোটিভটা হচ্ছে যারা এখনও ভাবছেন যে আপনি ক্যানাডা এসে ফুল টিউশন ফি নিজেই পে করে ফেলবেন, এই মাইন্ডসেটটা যদি থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে এনকারেজ করছি না যে আপনি ইন্টার এক্সাম দিয়ে সাথে সাথে ক্যানাডা চলে আসেন। তো যে একাডেমিক রিকোয়ারমেন্টটা থাকে, যেরকম হচ্ছে আপনাকে এইচএসসি এবং এসএসসি মিলে 9 পেতে হয়, 9টা এভাবে হিসাব হয় যে ওরা 5 ধরে হচ্ছে জিপিএ 5, সো ওই 5 এসএসসিতে এবং 5 এইচএসসি মিলায় ওরা 10 ধরে। সেই 10-এর ভিতরে যদি আপনার 9 থাকে তাহলে আপনি যে কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজে ইজিলি অ্যাডমিশন পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে ওদের বেসিক রিকোয়ারমেন্ট। আর একদম ডিটেল কি কি রিকোয়ারমেন্ট লাগে সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা চেক করে নিতে পারেন। আমার লাস্ট যে ভিডিওটা ছিল যে আমি আইএলটিএস কিভাবে 8.5 পেলাম, সেটাতে এত সাপোর্ট দেখানোর জন্য থ্যাঙ্কস আ লট। সো এই ছিল আজকে আমার একটা ছোটোখাটো ভিডিও, ভাবলাম যে কেননা এটা আপনাদের সাথে শেয়ার করা যাক বা কিছু অ্যাডভাইস শেয়ার করা যাক যেন আপনাদের জার্নিটা ইজি হয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাকে ফেসবুকে রিচ করতে পারেন, আর আমাকে ইমেল করতে পারেন। আর নেক্সট টাইম দেখা হবে একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত অনেক ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কথাস ব্লগ, অ্যান্ড থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং।